পরপর 3টে গুলির আওয়াজে মিটফোর্ড হাসপাতালের আকাশ বাতাস কেঁপে উঠল। প্রথম গুলিটা লাগলো লোম্যানের বুকে, দ্বিতীয়টা পেটে। লোম্যান একটা আর্তনাদ করে ছিটকে পড়লেন দেওয়ালের গায়ে। হাডসন চিৎকার করে উঠলেন এবং নিজের রিভলভার বের করার চেষ্টা করলেন, কিন্তু বিনয়ের নিশানা তখন অব্যর্থ। চতুর্থ গুলিটা ধেয়ে এলো হাডসনের দিকে। হাডসন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। চারপাশে তীব্র চিৎকার, হুড়োহুড়ি, জুতো আর বুটের আওয়াজ। বডিগার্ডরা গুলি চালাতে শুরু করলো, কিন্তু ততক্ষণে হাসপাতালের করিডোর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। বিনয় চিতার গতিতে একটা দেওয়াল টপকে হাসপাতালের পিছনের পাঁচিলের দিকে ছুটল। পিছন থেকে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসছিল। একটা গুলি বিনয়ের কানের পাশ দিয়ে চলে গেল, কিন্তু বিনয় থামল না। পাঁচিল টপকে নিমেষের মধ্যে ঢাকার চেনা গলির গোলকধাঁধায় অদৃশ্য হয়ে গেল সে। নমস্কার। গল্প, কথা ও কাহিনীর পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই ৮০তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আজ আপনারা শুনবেন আমাদের বিশেষ নিবেদন, তুহিন রায়ের লেখা ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর বীরগাথা বিনয়, বাদল, দীনেশ। 3 তরুণ, এক শপথ, স্বাধীনতা। রাইটার্স বিল্ডিংয়ের সেই রক্তমাখা অলিন্দ আজও নীরবে সাক্ষ্য দেয় মাত্র 3 জন তরুণ ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। বিনয়, বাদল আর দীনেশ জানতেন তারা হয়তো স্বাধীন ভারতের সূর্যোদয় দেখে যেতে পারবেন না, তবুও তারা মৃত্যুকে বেছে নিয়েছিলেন, কারণ তাদের বিশ্বাস ছিল একদিন এই দেশ স্বাধীন হবেই। আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিই, যে পতাকাকে গর্বভরে প্রণাম করি, তার প্রতিটি রঙে মিশে আছে এই 3 বীর সন্তানের রক্ত, সাহস আর আত্মত্যাগ। ইতিহাস তাদের শুধু বিপ্লবী হিসেবে মনে রাখেনি, মনে রেখেছে আত্মমর্যাদার প্রতীক হিসেবে। যতদিন ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হবে, ততদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে 3টি নাম: বিনয়, বাদল, দীনেশ। তাদের প্রতি আমাদের বিনম্র প্রণাম। 1930 সাল। আগস্ট মাসের আবহাওয়াটা যেন ব্রিটিশদের স্বৈরাচারী শাসনের মতো দমবন্ধ পরিস্থিতি করে এনেছে। আকাশে মেঘের ডাকের চেয়েও চড়া সুরে বাজছে উটের শব্দ আর চাবুকের আওয়াজ। ঢাকার বুকে তখন একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন বেঙ্গল পুলিশের ইন্সপেক্টর জেনারেল এফজে লোম্যান এবং ঢাকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ইপি হাডসন। ঢাকা সেন্ট্রাল জেলের অন্ধকার কুঠুরিতে চাবুকের প্রতিটি আঘাতে চামড়া ফেটে রক্ত ঝরছিল এক তরুণ বিপ্লবীর। সামনে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসিতে চুরুট টানছিলেন লোম্যান। ডেপুটি সুপারের গলার গর্জন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। রক্তাক্ত তরুণটি শুধু হাসল, সপাং করে আবার চাবুক পড়ল পিঠে। জেলখানার ঠিক বাইরে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের একটি ঘরে টেবিল ল্যাম্পের আলোয় অ্যানাটমির বই খুলে বসেছিলেন এক যুবক। সুশ্রী, শান্ত চেহারা, চোখে এক গভীর দৃষ্টি। তিনি বিনয় কৃষ্ণ বসু, চিকিৎসা শাস্ত্রের 4র্থ বর্ষের অত্যন্ত মেধাবী ছাত্র। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তিনি গোপনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ঢাকা শাখার একজন প্রথম সারির সংগঠক। দরজায় মৃদু টোকা পড়ল, নির্দিষ্ট ছন্দে 3 বার। বিনয় বই বন্ধ করে দরজা খুলল। ভেতরে ঢুকলেন শিশির লস্কর, দলের এক বিশ্বস্ত দূত। শিশিরের সারা শরীর ভিজছে, চোখ মুখে তীব্র উত্তেজনা। বিনয়দা, সর্বনাশ হয়ে গেছে। জেলের ভেতরে আশুকে যেভাবে 3rd ডিগ্রি দেওয়া হচ্ছে, ও বোধহয় আর বাঁচবে না। লোম্যান নিজে দাঁড়িয়ে থেকে অত্যাচার করছে। আমাদের দলের বাকিদের নাম জানার জন্য ও মরিয়া হয়ে উঠেছে। বিনয় শান্তভাবে শিশিরের কাঁধে হাত রাখল। তার গলার স্বর স্থির। শান্ত হও শিশির, বসো, জল খাও। কি করে শান্ত হব বিনয়দা, কি করে? লোম্যান কাল 29শে আগস্ট মিটফোর্ড হাসপাতালে আসছে।
ঢাকার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে মিটিং করবে। আমাদের শক্তি শেষ করে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি করছে ওখানে। বিনয়ের চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য সংকুচিত হলো। সে জানলার বাইরে তাকালো। বৃষ্টির জল কাজ বেয়ে নেমে যাচ্ছে। বিনয় মনে মনে বলল, আর কত রক্ত দেখবে এই ঢাকা? হঠাৎ ঘরের কোণ থেকে আবছা অন্ধকারে বসে থাকা এক প্রবীণ বিপ্লবী দলের অন্যতম শীর্ষ নেতা উঠে এলেন। তিনি রাসবিহারী বসুর মন্ত্রে দীক্ষিত প্রবীণ নেতা হেমচন্দ্র ঘোষ। বিনয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, বিনয়, সময় এসে গেছে। সাপটার মাথায় আঘাত না করলে আর কাউকে বাঁচানো যাবে না। লোম্যানকে খতম করতে হবে। এই দায়িত্ব বেঙ্গল ভলেন্টিয়ার্স কাকে দেবে? বিনয় এক মুহূর্ত সময় নিল না। টেবিলের ওপর রাখা অ্যানাটমির স্টেথোস্কোপটা সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। তার মেরুদণ্ড তীরের মতো সোজা। আমাকে দিন এই দায়িত্ব মাস্টার মশাই। বিনয়ের গলায় যেন কঠোর দৃঢ়তা। কাজটা সহজ নয় বিনয়। মিডফোর্ড হাসপাতাল কাল পুলিশের দুর্গে পরিণত হবে। হাটসার নিজে থাকবে লোম্যানের সাথে। ওখান থেকে গুলি চালিয়ে বেঁচে ফেরা অসম্ভব। বিনয় পকেট থেকে একটা ছোট গীতা বার করে টেবিলে রাখল। তারপর মৃদু হেসে বলল, বেঁচে ফেরার জন্য তো বেঙ্গল ভলেন্টিয়ার্সের নাম লেখাইনি মাস্টার মশাই। লোম্যান যদি কাল মিডফোর্ড হাসপাতালে আসে তবে ওটাই হবে ওর শেষ আশা। 29শে আগস্ট 1930। সকাল থেকেই মেঘলা আকাশ। মিডফোর্ড হাসপাতাল চত্বর সকাল থেকেই খাকি পোশাকে মুড়ে ফেলা হয়েছে। ব্রিটিশ পুলিশের কড়া পাহারা। একটু পরেই আইজি লোম্যান এবং এসপি হাটসন আসবেন। হাসপাতালের একটা বারান্দার কোণে দাঁড়িয়েছিল বিনয়। গায়ে তার ডাক্তারদের সাদা অ্যাপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। হোস্টেলের সাধারণ ছাত্ররা যেভাবে ঘুরে বেড়ায় ঠিক সেভাবেই সে পায়চারি করছে। কেউ সন্দেহ করার কোনো কারণই নেই। কিন্তু সেই সাদা অ্যাপ্রনের ভেতরের পকেটে লুকিয়ে রাখা ভারী কোল্ট রিভলভারটা তার বুকের স্পন্দনের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছিল। বিনয়ের পাশে এসে দাঁড়ালো শিশির ছদ্মবেশে। ফিসফিস করে বলল, বিনয়দা, সব ঠিক আছে তো? রিভলভারটা লোড করা? বিনয় সামনে তাকিয়েই ঠোঁট না নাড়িয়ে বলল, 6টা গুলি রেডি আছে। শিশির, তুমি এখন এখান থেকে সরে পড়ো। তোমার এখানে থাকা নিরাপদ নয়। কিন্তু বিনয়দা, তোমার ব্যাকআপের জন্য তো আমার ব্যাকআপ স্বয়ং ঈশ্বর। তুমি যাও শিশির। দলের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, আর এটা আমার আদেশ। বিনয়ের গলার স্বরে এমন এক সম্মোহন ছিল যে শিশির আর কথা বাড়াতে পারল না। সে ভিড়ের মধ্যে মিশে গেল। ঠিক দুপুর 12:15। হাসপাতালের মূল গেট দিয়ে এসে ঢুকলো আইজি লোম্যানের রাজকীয় গাড়ি। চারদিকে পুলিশের স্যালুট ঠোকার শব্দ। গাড়ি থেকে নামলেন লম্বা চওড়া উদ্যত চেহারার ব্রিটিশ অফিসার এফজে লোম্যান। তার ঠিক পাশেই ঢাকার কুখ্যাত এসপি হাটসন। দুজনে হাসতে হাসতে কথা বলতে বলতে হাসপাতালের বারান্দার দিকে এগিয়ে আসছেন। তাদের চারপাশ ঘিরে রেখেছে সশস্ত্র বডিগার্ডরা। বিনয় দূর থেকে লক্ষ্য করল লোম্যানের মুখে সেই একই অহংকারী হাসি যা জেলের বন্দি বিপ্লবীদের ওপর অত্যাচার করার সময় থাকে। বিনয়ের চোখের সামনে ভেসে উঠল আশুর রক্তাক্ত পিঠ, দেশের হাজারো মায়ের কান্না। তার হাতের মুঠো শক্ত হলো। সাদা অ্যাপ্রনের পকেটের ভেতর তার আঙুলটা রিভলভারের ট্রিগারে গিয়ে বসল। ভারত মাতার জয়। লোম্যান তখন বারান্দা দিয়ে হেঁটে ঠিক বিনয়ের থেকে মাত্র কয়েক গজ দূরে। বডিগার্ডরা একটু পেছনে ছড়ানো। এটাই সুযোগ। বিনয় অত্যন্ত স্বাভাবিক পায়ে এগিয়ে গেল লোম্যানের দিকে। হাটসন একবার বিনয়ের দিকে তাকালেন, কিন্তু সাদা অ্যাপ্রন দেখে ভাবলেন হাসপাতালেরই কেউ। যখন দূরত্ব মাত্র 3 ফুট, বিনয় হঠাৎ থমকে দাঁড়ালো। এক্সকিউজ মি মিস্টার লোম্যান। বিনয়ের গম্ভীর কণ্ঠস্বর বারান্দার বাতাসে চাবুকের মতো আছড়ে পড়ল। লোম্যান অবাক হয়ে ঘাড় ঘোরালেন। কথা শেষ হলো না। বিনয় তার অ্যাপ্রনের ভেতর থেকে হাতটা বের করতে দেখা গেল সূর্যের আলোয় চকচক করে ওঠা
রিভলভারের কালো নল। লোম্যানের চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। পরপর 3টে গুলির আওয়াজে মিটফোর্ড হাসপাতালের আকাশ বাতাস কেঁপে উঠল। প্রথম গুলিটা লাগলো লোম্যানের বুকে, দ্বিতীয়টা পেটে। লোম্যান একটা আর্তনাদ করে ছিটকে পড়লেন দেওয়ালের গায়ে। হাডসন চিৎকার করে উঠলেন এবং নিজের রিভলভার বের করার চেষ্টা করলেন, কিন্তু বিনয়ের নিশানা তখন অব্যর্থ। চতুর্থ গুলিটা ধেয়ে এলো হাডসনের দিকে। হাডসন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। চারপাশে তীব্র চিৎকার, হুড়োহুড়ি, জুতো আর বুটের আওয়াজ। বডিগার্ডরা গুলি চালাতে শুরু করলো, কিন্তু ততক্ষণে হাসপাতালের করিডোর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। বিনয় চিতার গতিতে একটা দেওয়াল টপকে হাসপাতালের পেছনের পাঁচিলের দিকে ছুটল। পেছন থেকে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসছিল। একটা গুলি বিনয়ের কানের পাশ দিয়ে চলে গেল, কিন্তু বিনয় থামল না। পাঁচিল টপকে নিমেষের মধ্যে ঢাকার চেনা গলির গোলকধাঁধায় অদৃশ্য হয়ে গেল সে। বিকেলের দিকে ঢাকা শহরের চেহারা পুরো বদলে গেল। লোম্যান হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হাডসন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে ঢাকার বুকে এত বড় আঘাত এর আগে কখনো আসেনি। রমনা থার্ড লাইনের এক গোপন ডেরায় বেঙ্গল ভলেন্টিয়ার্সের জরুরি মিটিং বসেছে। ঘরের দরজা জানালা সব বন্ধ। বিনয় বসে আছে ঘরের এক কোণে। তার সাদা অ্যাপ্রনটা রক্তে আর কাদায় মাখামাখি। হেমচন্দ্র ঘরে ঢুকলেন। তার হাতে একটা সান্ধ্যকালীন খবরের কাগজ। বিনয়, তুমি ইতিহাস তৈরি করেছ। লোম্যান খতম, কিন্তু পুরো ঢাকা শহরকে এখন ব্রিটিশরা নরক বানিয়ে দেবে। মিলিটারি নামানো হচ্ছে। বিনয় মাথা নিচু করে বলল, আমি জানি মাস্টার মশাই, আমার জন্য ঢাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে, এটা ভাবলেই কষ্ট হয়। ওটা বিপ্লবের অঙ্গ বিনয়, কিন্তু এখন তোমাকে বাঁচতে হবে। ব্রিটিশ সরকার তোমার মাথার দাম 10,000 টাকা ঘোষণা করেছে। আমার মাথার দাম এত টাকা? জানতাম না। হেমচন্দ্র টেবিলে হাত চাপড়ে বললেন, ঠাট্টা নয় বিনয়, চারিদিকে তোমার ছবি আর হুলিয়া জারি করা হয়েছে। ঢাকার প্রতিটা এক্সিট পয়েন্ট, রেল স্টেশন, স্টিমার ঘাট পুলিশ ঘিরে রেখেছে। হাডসন মরার আগে তোমার হুলিয়া বলে গেছে। মেডিকেল কলেজের 4th ইয়ারের ছাত্র বিনয় বসু, এই নামটা এখন প্রতিটা পুলিশ কনস্টেবলের মুখে মুখে। শিশির জিজ্ঞেস করল, তাহলে উপায়? উপায় একটাই, বিনয়কে কলকাতা পৌঁছতে হবে। কলকাতায় বেঙ্গল ভলেন্টিয়ার্সের কেন্দ্রীয় নেতৃত্ব ওর থাকার ব্যবস্থা করবে, কিন্তু ঢাকা থেকে বের হওয়াটাই ওর এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। হেমচন্দ্র ম্যাপের দিকে তাকালেন। ট্রেন বা চেনা রাস্তা ব্যবহার করা যাবে না, বিনয়কে ছদ্মবেশ নিতে হবে। বিনয় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার সেই পরিচিত চুল, গোফ। তারপর সে পকেট থেকে একটা খুর বের করল। শিশির, আমার চুলগুলো পুরো ছেটে দাও, আর একটা মুসলিম লুঙ্গি আর একটা কুর্তার ব্যবস্থা করো। মুসলিম ছদ্মবেশ? হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ হন্যে হয়ে একজন হিন্দু মেডিকেল ছাত্রকে খুঁজছে। মাথায় ফেজ টুপি আর পরনে লুঙ্গি থাকলে কেউ সন্দেহ করবে না। আর আমাদের নদীপথ ধরতে হবে। রাত তখন প্রায় 12টা। বুড়িগঙ্গা নদীর ঘাট পুরো শূন্য। বৃষ্টি একটু কমেছে, কিন্তু চারিদিকের অন্ধকার যেন আরও ঘন হয়েছে। নদীর বুকে 2-1টা মালবাহী নৌকা দুলছে। ঘাটের একটু দূরে অন্ধকারের মধ্যে 4টে অবয়ব এসে দাঁড়ালো। বিনয়কে এখন সম্পূর্ণ চেনা দায়। মাথায় ফেস টুপি, পরনে লুঙ্গি, চোখে সুরমা, কাঁধে একটা ছোট্ট পুটলি। দেখে মনে হচ্ছে একজন সাধারণ মুসলিম গ্রাম্য ব্যবসায়ী। সঙ্গে আছেন হেমচন্দ্র এবং শিশির। নদীর ঘাটে একটা ছোট্ট ডিঙি নৌকা অপেক্ষা করছিল। মাঝি ভূমিকায় দলেরই একজন বিশ্বস্ত ক্যাডার। বিনয়। হেমচন্দ্র বিনয়ের হাত দুটো ধরলেন। প্রবীণ বিপ্লবীর চোখ দুটো আজ আর্দ্র। কলকাতা পৌঁছানো পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার পরীক্ষা। সাবধানে যেও।
তুমি বাংলার তরুণদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছো। বিনয় তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আশীর্বাদ করুন মাস্টার মশাই, যেন দেশের কাজে এই জীবনটা শেষ পর্যন্ত কাজে লাগে। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলল, সাবধানে থেকো শিশির, আবার দেখা হবে। দেখা হবে বিনয়দা, দেখা হবে। স্বাধীন ভারতে, স্বাধীন ভারতে দেখা হবে বিনয়দা, স্বাধীন ভারতে। বিনয় নৌকায় উঠে গেল। মাঝে নিঃশব্দে দাঁড় টানতে শুরু করলো। বুড়িগঙ্গার কালো জল কেটে নৌকা এগিয়ে চলল ওপারের দিকে। নদীর বুকে এক গাঢ় অন্ধকার। বিনয় পেছনে তাকিয়ে দেখল ঢাকা শহরটাকে। যে শহরে সে বড় হয়েছে, পড়াশোনা করেছে, সেই শহর আজ তার জন্য এক মৃত্যুফাদ। কিন্তু তার মনে কোনো আফসোস নেই। নৌকো যখন মাঝ নদীতে, হঠাৎ দূর থেকে একটা সার্চ লাইটের তীব্র আলো নদীর জলের উপর এসে পড়ল। পুলিশের স্টিমার টহল দিচ্ছে। মাঝি ফিসফিস করে বলল, কর্তা, পুলিশের বোট আইতেছে, শুইয়া পড়েন, শুইয়া পড়েন। বিনয় নৌকার পাটাতনে শুয়ে পড়ল। সার্চ লাইটের আলোটা ঠিক তাদের নৌকার ওপর দিয়ে চলে গেল। কয়েকটা নিষ্পন্দ মুহূর্ত, হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ভাগ্য ভালো, পুলিশের স্টিমারটা উল্টো দিকে চলে গেল। বিনয় একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বসল। দূর দিগন্তে তখন কলকাতার ট্রেনের পথ দেখা যাচ্ছে। ভোর 4টে, ধুলোবালি ও বৃষ্টির ঝাপটায় মাখা এক ছোট্ট রেল স্টেশন। ঢাকা থেকে অনেকটা দূরে গুটি সুটি মেরে বিনয় এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। চারিদিকে পোস্টার মারা হয়েছে। বিনয়ের আসল ছবিটা বড় বড় করে ছাপা। নিচে লেখা, ওয়ান্টেড বিনয় কৃষ্ণ বাসু, রিওয়ার্ড ₹10,000। স্টেশনের চায়ের দোকানে 2-3জন বাঙালি পুলিশ কনস্টেবল আর একজন অ্যাংলো ইন্ডিয়ান অফিসার দাঁড়িয়ে চা খাচ্ছেন আর খবরের কাগজ দেখছেন। বিনয় ফেস টুপিটা একটু নামিয়ে, পিঠটা সামান্য ঝুঁকিয়ে, সাধারণ এক দরিদ্র মানুষের মতো হাঁটতে হাঁটতে ট্রেনের 3rd ক্লাস বগির দিকে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে একটা কর্কশ গলার আওয়াজ এলো, এই শোনো, এদের আও। বিনয়ের পা দুটো যেন মাটির সাথে জমে গেল। সাদা অ্যাপ্রন নেই, কিন্তু লুঙ্গির কোচরে গোজা সেই কোল্ট রিভলভারটা এখনও তার সাথে আছে। সে হাতটা আস্তে আস্তে কোচরের দিকে নিয়ে গেল। যদি ধরা পড়তেই হয়, তবে আরও 2টো ব্রিটিশ পুলিশকে খতম করে মরবে। বিনয় ঘুরে দাঁড়ালো, মুখটা যতটা সম্ভব বোকা আর ভীতু করে তুলল। সেই অ্যাংলো ইন্ডিয়ান অফিসারটি এগিয়ে এলেন। বিনয়ের ছদ্মবেশের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। কাহা জানা হয়? অফিসার জিজ্ঞেস করলেন। বিনয় পূর্ববঙ্গের খাঁটি গ্রামীণ টানে বলল, হুজুর কলকাতায় যামু, আমার আম্মাজান খুব বিমার। অফিসারটি বিনয়ের চোখের দিকে তাকানোর চেষ্টা করলেন। বিনয় চোখ নামিয়ে রাখল। হুলিয়া ডিসক্রিপশনের সাথে মেলানোর চেষ্টা করছেন অফিসার। ঠিক সেই মুহূর্তে স্টেশনে তীব্র হুইসেল বাজিয়ে কলকাতাগামী ডাউন ট্রেনটা এসে ঢুকল। চারপাশে যাত্রীদের তাড়াহুড়ো আর চিৎকার শুরু হয়ে গেল। অফিসারটি বিরক্ত হয়ে বিনয়কে একটা ধাক্কা দিলেন। যা যা, ভাগই আছে। বিনয় মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে ট্রেনের কামরায় উঠে পড়ল। ট্রেনটা আস্তে আস্তে গতি বাড়াতে শুরু করলো। জানলার ধারে বসে বিনয় বাইরের অন্ধকারের দিকে তাকালো। ট্রেনের চাকার শব্দ যেন বলছে, কলকাতা, কলকাতা, কলকাতা। লোহার চাকার একটানা খটখট শব্দটা অবশেষে থামল। শিয়ালদহ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে যখন ডাউন ট্রেনটা এসে দাঁড়ালো, তখন কলকাতার আকাশ ভোরের আবছা আলো আর বৃষ্টির পরের ধোঁয়াশায় মাখামাখি। ট্রেনের 3rd ক্লাস বগি থেকে সাধারণ এক ঢাকাই মুসলমান ব্যবসায়ীর ছদ্মবেশে নেমে এলো বিনয় বসু। স্টেশন চত্বরেও পুলিশের কড়া নজরদারি। খবরের কাগজের হকার চিৎকার করছে, বড় খবর, বড় খবর, ঢাকার আইজি লোম্যানের হত্যাকারী বিনয় বসু ফেরারি, পুলিশি তল্লাশি জারি, পুলিশি তল্লাশি জারি। ঢাকার আইজি লোম্যানের হত্যাকারী বিনয় বসু ফেরারি, পুলিশি তল্লাশি জারি। বিনয় ফেস টুপিটা একটু টেনে কান দুটো ঢেকে নিল। তারপর হালকা পায়ে ভিড়ের সাথে মিশে স্টেশন থেকে বেরিয়ে এলো। উত্তর কলকাতার এক সংকীর্ণ গলি। দুপাশে পুরনো দিনের চুনকাম খসে পড়া
চারতলা বাড়িগুলো যেন ইতিহাসের নীরব সাক্ষী। তারই একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে মেষ বাড়ির তেতলার শেষ ঘরটা। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো কলেজ পড়ুয়াদের আস্তানা, কিন্তু আসলে এটাই এই মুহূর্তে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সবচেয়ে গোপন ডেরা। দরজায় নির্দিষ্ট ছন্দে টোকা পড়ল, 3 বার থেমে আবার 2 বার। ভেতর থেকে লক খোলার শব্দ হলো। দরজা খুলতেই বিনয় চট করে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের যুবকটি কাল বিলম্ব না করে দরজা আটকে খিল তুলে দিল। বিনয়দা, আপনি ঠিক আছেন তো? যুবকটির গলার স্বরে উদ্বেগ আর শ্রদ্ধা মিশেছিল। বিনয় ফেজ টুপিটা খুলে টেবিলের ওপর রাখল। মুখের সুরমা আর ছদ্মবেশের ক্লান্তি ধুয়ে ফেলতে ফেলতে সে হেসে বলল, একদম ঠিক আছে দীনেশ। পথে একটু পুলিশের ঝামেলা হয়েছিল, তবে বুড়িগঙ্গা ট্রেনের চাকা আমাকে ঠিকঠাক পৌঁছে দিল। এই যুবকটি দীনেশ গুপ্ত, মুন্সিগঞ্জ জেলায় এক মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু মাত্র 19 বছর বয়সেই তিনি বিপ্লবীদের এক দুর্দান্ত সংগঠক। ঢাকা কলেজ থেকে আইএসসি পড়ার সময় থেকেই মেদিনীপুর এবং ঢাকায় বহু তরুণকে লাঠি খেলা, ছোড়া চালানো আর দেশপ্রেমের দীক্ষা দিয়েছে সে। তার চোখ দুটোতে একটা অদ্ভুত স্থিরতা আর ক্ষুরোধারো বুদ্ধির দীপ্তি। ঘরের বিছানায় বসা আরেকজন তরুণ ছটফট করে উঠে দাঁড়ালো। বয়স বড়জোর 18, কোকড়ানো চুল, টানা টানা চোখ, মুখের অবয়বে এক নিষ্পাপ সারল্য, কিন্তু চোয়াল দুটো শক্ত। সে বাদল গুপ্ত, আসল নাম সুধীর কুমার গুপ্ত। বিক্রমপুরের এই ছেলেটি ভীষণ আবেগপ্রবণ। দেশের অপমানের কথা শুনলে তার রক্ত সবসময় টকবক করে ওঠে। বিনয়দা, বাদল প্রায় ঝাঁপিয়ে পড়ে বিনয়ের পা ছুঁয়ে প্রণাম করল। ঢাকার খবর শুনে আমাদের বুকটা একেবারে গর্বে 10 হাত হয়ে গেছে বিনয়দা। ওই লেম্যান শালাকে খতম করে আপনি বুঝিয়ে দিয়েছেন যে এই বাঙালি জাতি শুধুমাত্র চাবুক খেতে জানে না, বরং ওই চাবুক কেড়ে নিতেও জানে, আর সেই চাবুক দিয়ে ওই লাল মুখ বেটাদের মারতেও জানে। বিনয় বাদলকে টেনে তুলল, ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, আরে বাদল বাদল, শান্ত হও শান্ত হও। মাস্টারমশাই তো বলেন অতিরিক্ত আবেগ নাকি বিপ্লবের শত্রু। বাদলের ওটাই দোষ বিনয়দা। দীনেশ 1 গ্লাস জল বিনয়ের দিকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল, মেদিনীপুরে যখন ও বোমার মশলা তৈরি করতে যেত, আমি সবসময় বলতাম, আগে মাথা ঠান্ডা কর, তারপর হাত চালা। আরে দূর দীনেশ দা, তুমি যে কি বলো না। বাদল একটু ক্ষুণ্ণ হওয়ার ভান করে বলল, আরে বাবা, দেশের জন্য যদি একটু রক্তই গরম না হলো তবে আর কিসের তরুণ? বিনয়দা, আপনিই বলুন, আমি কি কিছু ভুল বলছি? বিনয় জল খেয়ে গ্লাসটা রাখল। ঘরের একমাত্র জানলাটার খড়খড়ি একটু ফাঁক করে বাইরের গলিটা দেখে নিল। তারপর এসে বসল তক্তপোষের ওপর। বাদল ভুল বলেনি দীনেশ, তবে তোমার কথাও ঠিক। আগুন যেমন দরকার, সেই আগুনকে নিয়মের মধ্যে রাখাটাও ততটাই জরুরি। শুধু হতকারিতা দিয়ে তো আর ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপানো যাবে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। মেষবাড়ির সেই ছোট্ট ঘরটায় বাইরের দুনিয়ার কোনো আলো হাওয়া সহজে ঢোকে না। একটা সস্তার কেরোসিন স্টোভে চা তৈরি করছিল বাদল। চায়ের সুবাসে ঘরটা একটু হালকা হলো। বিনয় নিজের ছদ্মবেশের লুঙ্গি বদলে একটা সাধারণ ধুতি আর ফতুয়া পরেছে। ঢাকার সেই ঘটনার পর তার মনে এক অদ্ভুত বৈরাগ্য এসেছে, কিন্তু দেশের জন্য কিছু করার তাগিদটা আরও যেন তীব্র হয়েছে। বিনয়দা, ঢাকা মেডিকেল কলেজের পড়াশোনাটার জন্য মন কেমন করে না? দীনেশ জিজ্ঞেস করল। তার হাতে তখন একটা মাটির ভাঁড়। বিনয় চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে একটু শূন্য দৃষ্টিতে তাকালো। মিথ্যে বলবো না দীনেশ, মাঝে মাঝে ওখানে ল্যাবরেটরি বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে। 4th ইয়ারের ছাত্র ছিলাম, আর 1টা বছর গেলেই ডাক্তার হয়ে বেরোতাম। বাবা মায়ের কত আশা ছিল। তাহলে সব ছেড়ে দিয়ে এই মৃত্যুর পথে পা বাড়ালেন কেন বিনয়দা? বাদল উৎসুক হয়ে জিজ্ঞেস করল। বিনয়ের চোখের মণি দুটো লণ্ঠনের মৃদু আলোয় জলজল করে উঠেছে। ডাক্তার হয়ে আমি কটা মানুষের রোগ সারাতাম বাদল? 100, 1000 নাকি 10,000? কিন্তু আমার দেশটাই যে পরাধীনতার এক মস্ত বড় রোগে ভুগছে। এই রোগের চিকিৎসা ইঞ্জেকশন বা ওষুধে হবে না বাদল, এর জন্য দরকার অস্ত্রোপচার। লোম্যানকে মারাটা ছিল সেই অপারেশনের প্রথম ধাপ। ঠিক বলেছেন বিনয়দা। মেদিনীপুরে যখন দেখি
সামান্য একজন শ্বেতাঙ্গ কালেক্টরের সামনে আমাদের বড় বড় জমিদাররা হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, তখন নিজের চামড়া ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। মানুষের মন থেকে এই এই ভয়ের ভূতটা তাড়াতেই হবে। কিন্তু দীনেশদা, শুধু এই একটা একটা করে কালেক্টর বা আইজিকে মেরে কি এই বিশাল ব্রিটিশ শক্তিকে দেশ থেকে তাড়ানো যাবে? বাদল চায়ের ভাতটা মেঝেতে নামিয়ে রেখে একটু উত্তেজিত হয়ে বলল, আমরা একটা মারি আর ওখান থেকে আরেকটা পাঠাই, আর সেই সঙ্গে সঙ্গে অত্যাচারও দ্বিগুণ হয়ে যায়। ঘরের পরিবেশটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। বাদলের এই সাধারণ প্রশ্নটা আসলে তিনজনের মনের ভেতরের আসল সত্যটাকে ছুঁয়ে গেল। বিনয় উঠে দাঁড়ালো, বলল, বাদল একদম ঠিক কথা বলেছে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের কেন্দ্রীয় নেতৃত্ব এটাই ভাবছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স আমাদের সব সময় বলেন, ব্রিটিশদের যদি আঘাত করতে হয় তবে এমন জায়গায় করতে হবে যাতে লন্ডনের পার্লামেন্ট পর্যন্ত কেঁপে ওঠে। তার মানে আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, ছোটোখাটো অফিসার বা জেলা স্তরের রাজ কর্মচারী নয়, এবার আমাদের লক্ষ্য হবে ব্রিটিশ শক্তির ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে বসে ওরা আমাদের ফাঁসির হুকুম লেখে, যেখানে বসে আমাদের ওপর কর চাপানোর ব্লুপ্রিন্ট তৈরি করে। রাত তখন প্রায় 11টা। উত্তর কলকাতার গলিটা নিঝুম। মেষবাড়ির অন্য ঘরের মেষমেটরা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই ঘরের জানলাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভেতরের আলোর বিন্দুমাত্র আভাস বাইরে না যায়। টেবিলের ওপর একটা পুরনো কেরোসিন লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের সলতেটা একটু বাড়িয়ে দিতেই ঘরটা আবছা হলদে আলোয় ভরে উঠল। দীনেশ তার ট্রাঙ্কের তলা থেকে একটা ভাঁজ করা মোটা কাগজ বের করলো। কাগজটা অতি সাবধানে টেবিলের ওপর মেলা হলো। এটা কোনো সাধারণ কাগজ নয়, এটি ডালহৌসি স্কোয়ারের বুকে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ ভারতের অন্যতম শক্তিশালী দুর্গ রাইটার্স বিল্ডিংয়ের ভেতরের নীল নকশা। বিনয়ের বাদল টেবিলের ওপর ঝুঁকে পড়ল। এই ম্যাপ তুমি কোথায় পেলে দীনেশ? বিনয় অবাক হয়ে জিজ্ঞেস করলো। দলের একজন গোপন শুভাকাঙ্ক্ষী রাইটার্স বিল্ডিংয়ের গণপূর্ত বিভাগে কাজ করেন। তিনি নিজের জীবন বাজি রেখে এই ম্যাপের একটা কপি আমাদের দিয়েছেন। দীনেশ ম্যাপের একটা নির্দিষ্ট ঘরের ওপর আঙ্গুল রাখল। এই যে দেখছেন বিনয়দা, এইটা হলো রাইটার্স বিল্ডিংয়ের দোতলা। আর এই ঘরটা, হ্যাঁ, এটা হলো কর্নেল N.S. সিমসনের ঘর, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজেন্স। সিমসন, সিমসন, সিমসন! নামটা শুনতেই বাদলের হাত দুটো মুঠো হয়ে গেল। হ্যাঁ, ওই সিমসন, ওই জল্লাদটা জেলের ভেতর আমাদের ছেলেদের ওপর যে অমানসিক অত্যাচার চালাচ্ছে প্রতিদিন, আলিপুর জেলের বন্দীদেরও পশুর মতো মারে। হ্যাঁ, এই সিমসনই এখন আমাদের প্রধান লক্ষ্য। বিনয় ম্যাপের ওপর চোখ বোলাতে বোলাতে বলল, কিন্তু রাইটার্সে ঢোকা কি এতই সহজ হবে? ওখানে প্রতিটা গেটে সশস্ত্র ইউরোপীয় গার্ড আর গুর্খা পুলিশ পাহারা দেয়। সহজ নয় বলেই তো কাজটা বেঙ্গল ভলেন্টিয়ার্স আমাদের দিয়েছে বিনয়দা। দীনেশ অত্যন্ত শান্ত গলায় বলল, আমি আর বাদল গত 3 দিন ধরে ডালহৌসি স্কোয়ার চত্বরটা রেগি করেছি। সাধারণ পোশাকে ওখানে ঢুকলে গেটেই আটকে দেবে, কিন্তু আমরা যদি সাহেব সেজে ঢুকি। সাহেব সেজে? ও দীনেশদা, এ কি বলছো গো? সাহেব সেজে ঢুকবো মানে? হ্যাঁ, ইউরোপীয় পোশাক, ফুল স্যুট, বুট, টাই, হ্যাট মাথায় দিয়ে যদি আমরা একটা ট্যাক্সি চড়ে সোজা রাইটার্সের মেন গেটে গিয়ে নামি, তবে গার্ডরা ভাববে কোনো বড় ঘরের বড় সাহেব এসেছে। আমাদের চেহারার চোস্ত ভাব আর ইংরেজি কথা বলার ধরন দেখে কেউ সন্দেহ করবে না। দীনেশ তার পরিকল্পনার খসড়াটা তুলে ধরল। বিনয় দীনেশের পিঠ চাপড়ে দিয়ে বলল, চমৎকার আইডিয়া দীনেশ, কিন্তু ভেতরের করিডোরগুলো খুব জটিল। একবার যদি সিমসনকে মারার পর সাইরেন বেজে ওঠে, তবে ভেতরের পুলিশ ফোর্স আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলবে। আমরা তো আর ফিরে আসার জন্য যাচ্ছি না বিনয়দা। বাদল হঠাৎ খুব শান্ত গলায় বলল। তার মুখে সেই চিরপরিচিত ছেলেমানুষী ভাবটা আর নেই। সেখানে এখন এক অদ্ভুত আত্ম উৎসর্গের আলো। আমরা জানি রাইটার্স বিল্ডিং একটা চক্রব্যূহ। ওখানে ঢোকা যায়, কিন্তু বের হওয়া যায় না। সে না যাক, দেশের জন্য যদি ওই লাট সাহেবের ঘরে রক্ত দিয়ে আসতে পারি, তবে আমাদের জীবন ধন্য।
বিনয় বাদলের দিকে তাকালো। এই 18 বছরের ছেলেটার ভেতরের গভীরতা দেখে তার চোখ দুটো ভিজে এলো। সে বাদলের হাতটা নিজের হাতের মধ্যে নিল। বাদল, তুই বড্ড ছোট রে, তোর তো অনেক কিছু দেখার বাকি ছিল। দেশের স্বাধীনতার চেয়ে বড় আর কিচ্ছু দেখার নেই বিনয়দা। আর তাছাড়া আপনার পাশে থেকে আমার মরতেও কোনো ভয় নেই। লণ্ঠনের আলোটা একটু কাঁপল। জানলার ফাঁক দিয়ে আসা রাতের ঠান্ডা হাওয়া ঘরের ভেতরের উত্তেজনাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। বিনয় ম্যাপটার দিকে আবার তাকালো। তার মনে তখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সে জানত এই মিশন সফল হওয়া মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ব্রিটিশরা নিজেদের ঘরের ভেতরেও যে নিরাপদ নয়, এই বার্তাটা পুরো বিশ্বে পৌঁছে যাবে। সে কোচর থেকে নিজের সেই কোল্ট রিভলভারটা বের করে টেবিলের ওপর রাখল। দীনেশ আর বাদলও নিজেদের কাছে রাখা রিভলভারগুলো বের করল। 3টে আগ্নেয়াস্ত্র লণ্ঠনের আলোয় চকচক করে উঠল। দীনেশ, বাদল, একটা কথা পরিষ্কার বুঝে নাও, এটা কোনো সাধারণ অপারেশন নয়, এটা একটা সুইসাইড মিশন। ওখান থেকে জীবন্ত ফেরার কোনো রাস্তা ব্রিটিশরা আমাদের দেবে না, আর আমরাও ওদের হাতে জীবন্ত ধরা দেব না। যদি গুলি ফুরিয়ে যায়, তবে এই পটাশিয়াম সায়ানাইড আমাদের শেষ আশ্রয়। বিনয় পকেট থেকে 3টে ছোট কাচের শিশি বের করল। দীনেশ আর বাদল একটিও কথা না বলে সেই বিষের শিশিগুলো নিজেদের পকেটে পুরে নিল। তাদের মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং ছিল এক অলৌকিক শান্তি। বিনয় রাইটার্স বিল্ডিংয়ের ম্যাপটার ওপর নিজের হাতটা রাখল। এবার যুদ্ধ হবে সরাসরি লাট সাহেবের দুর্গে। ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার আমরা এই কলকাতার বুকেই চূর্ণ করব। ফিরে আসার কোনো রাস্তা নেই ভাই, রাজি তো? দীনেশ আর বাদল একসাথে বিনয়ের হাতের ওপর নিজেদের হাত রেখে বলল, রাজি বন্দে বিনয়। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। টেবিলের ওপর ম্যাপটা খোলা রইল, আর ঘরের বাতাসে ভাসতে লাগলো এক মহাকাব্যিক যুদ্ধের বারুদ গন্ধ। ডিসেম্বরের শুরুতেই কলকাতায় জাঁকিয়ে শীত না পড়লেও উত্তর কলকাতার সেই স্যাঁতস্যাঁতে মেজবাড়িটার ভেতরের পরিবেশটা বরফের মতো ঠান্ডা আর গম্ভীর হয়ে উঠেছিল। 1930 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ডালহৌসি স্কোয়ারের বড় ঘড়িটার টিকটিক শব্দ যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল সময় ফুরিয়ে আসছে। মেষের ঘরের মেঝেতে ছড়ানো রাইটার্স বিল্ডিংয়ের সেই নীল নকশা। বিনয় একটা পেন্সিল দিয়ে দোতলার করিডোরটা নিখুঁতভাবে দাগ দিচ্ছিল। পাশে বসে দীনেশ আর বাদল লোড করা রিভলভারের চেম্বারগুলো শেষবারের মতো পরীক্ষা করে নিচ্ছিল। হঠাৎ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের কলকাতা শাখার এক প্রবীণ কর্মী শৈলেশ দা। তার চোখ মুখ যন্ত্রণায় ও ক্ষোভে লাল হয়ে আছে। কি হয়েছে শৈলেশদা? আলিপুর জেলের কোনো খবর এলো? বিনয় পেন্সিলটা রেখে সোজা হয়ে বসল। শৈলেশদা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে নিজের মাথাটা দুহাতে চাপড়ে ধরলেন। আর বলো না বিনয়, ওই নরপশু সিমসনের পৈশাচিকতা সব সীমা ছাড়িয়ে গেছে। কাল রাতে আলিপুর জেলে ও নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বন্দি ছেলেগুলোর উপর লাঠিচার্জ করিয়েছে। তারপরে সুভাষবাবুকেও অপমান করতে ছাড়েনি। সন্তোষ, দীনেশ, ওদের পিঠের চামড়াগুলো চাবুক মেরে তুলে নিয়েছে ও। জেলের ভিতরের কুঠুরিগুলো এখন আমাদের ছেলেগুলোর রক্তে ভাসছে। ওই কুত্তা সিমসনের এত বড় সাহস! বাদলের হাত থেকে রিভলভারের কার্তুজটা ছিটকে পড়ল মেঝের ওপর। তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। বিনয়দা, বিনয়দা, আর দেরি নয়। ওই জল্লাদটাকে আর একদিনও বেঁচে থাকার অধিকার দেওয়া যাবে না। ও নিজেকে কি ভাবে বলুন তো? আমাদের ছেলেরা কি ওর কেনা গোলাম? দিনের শান্তভাবে বাদলের হাত থেকে ছিটকে পড়া কার্তুজটা কুড়িয়ে নিল। তার নিজের গলার স্বরও তখন ক্ষোভে কাঁপছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। বদল, মাথা ঠান্ডা কর। রাগ দিয়ে লক্ষ্যভেদ করা যায় না। শৈলেশদা, সিমসনের নিরাপত্তার কি খবর? রাইটার্স বিল্ডিংয়ের নিরাপত্তা এখন ভীষণ কড়া। প্রতিটা গেটে সশস্ত্র ইউরোপীয় এবং গুর্খা সেন্ট্রি। দোতলায় সিমসনের ঘরের বাইরে সব সময় একটা বডিগার্ড থাকে। তার উপর আইজি প্রিজন্সের ঘরের ঠিক পাশেই জুডিশিয়াল ডিপার্টমেন্টের বড় বড় সাহেবদের ঘর।
একটু এদিক ওদিক হলেই পুরো রাইটার্স ব্লক করে দেওয়া হবে। বিনয় মৃদু হাসল, বলল, শৈলেশ দা, দুর্গ যত সুরক্ষিত হয় তার পতনের শব্দ কিন্তু ততই বেশি দূর পর্যন্ত পৌঁছায়। সিমসন ভেবেছে রাইটার্সের ওই লাল ইটের দেওয়ালের আড়ালে ও সুরক্ষিত, কিন্তু ও জানে না ওর মৃত্যুর পরোয়ানা নিয়ে বিনয় বাদল দীনেশ কলকাতায় এসেছে। 6 ডিসেম্বর 1930। অভিযানের মাত্র 2 দিন বাকি। মেষের ঘরে তখন এক অদ্ভুত দৃশ্য। টেবিলের ওপর পড়ে আছে 3 জোড়া চকচকে কালো চামড়ার বুট জুতো, 3টে দামি সাহেবি স্যুট, কলার শার্ট এবং 3টে টাই। বেঙ্গল ভলেন্টিয়ার্সের কেন্দ্রীয় নেতৃত্ব এই পোশাকগুলোর ব্যবস্থা করেছে যাতে 3 তরুণকে নিখুঁত ইউরোপীয় সাহেব বলে মনে হয়। না বিনয়দা, এই টাইটা কিছুতেই ঠিক মতো বাঁধতে পারছি না। গলায় কেমন যেন ফাঁসির দড়ির মতো চেপে বসছে। বাদল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার টাইটা নিয়ে টানাটানি করতে করতে বিরক্ত হয়ে বলল। দীনেশ বাদলের পেছনে এসে দাঁড়ালো। তার নিজের পরনে তখন অলরেডি সাদা শার্ট আর কালো প্যান্ট। সে বাদলের হাত দুটো সরিয়ে দিয়ে নিজেই টাইয়ের নটটা বেঁধে দিতে দিতে বলল, ফাঁসির দড়ি পড়ার আগে এই সাহেবি টাইট একটু মানিয়ে নে ভাই। রাইটার্সে ঢুকতে গেলে এই স্যুট বুটি আমাদের সবচেয়ে বড় ছদ্মবেশ। একটুও যেন তোতলামি বা জড়তা না থাকে। বিনয় কোণ থেকে স্যুটটা পরে সামনে এলো। লম্বা চওড়া ফর্সা চেহারার বিনয়কে 3 পিস স্যুটে হুবহু কোনো বিলাত ফেরত ব্যারিস্টার বা বড় ব্রিটিশ কোম্পানির উচ্চপদস্থ অফিসারের মতো দেখাচ্ছিল। সে বাদল আর দীনেশের দিকে তাকালো। চমৎকার দেখাচ্ছে তোমাদের দুজনকে। মনে রাখবে, আমাদের চালচলন, হাঁটার গতি আর চোখের দৃষ্টিতে যেন বিন্দুমাত্র ভয় বা সন্দেহ না থাকে। রাইটার্স বিল্ডিংয়ের মেইন গেট দিয়ে আমরা এমনভাবে ঢুকবো যেন আমরাই ওটার মালিক। ইংরেজরা ভারতীয়দের ভয় পায় না, কিন্তু ওরা নিজেদের ক্ষমতা আর পোশাককে খুব সম্মান করে, আর আমরা সেই সুযোগটাই নেব। বাদল তার স্যুটের কোটের পকেটে হাত দিল। ভেতরের পকেটটা বেশ গভীর, সেখানে অনায়াসে একটা ভারী রিভলভার লুকিয়ে রাখা যায়। বিনয়দা, পোশাক তো হলো, কিন্তু অস্ত্রগুলো? বিনয় টেবিলের ওপর রাখা 3টে কোল্ট রিভলভার আর কার্তুজগুলোর দিকে তাকালো। তারপর পকেট থেকে বের করলো সেই 3টি অতি ক্ষুদ্র কাচের শিশি, যার ভেতরে রয়েছে মারাত্মক বিষ, পটাশিয়াম সায়ানাইড। দীনেশ, বাদল, শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, এই স্যুট বুট পরে আমরা ভারতের স্বাধীনতার এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছি, কিন্তু এই পোশাক পরেই আমাদের শেষ যাত্রা হবে। সিমসনকে খতম করার পর যদি আমরা ঘেরাও হয়ে যাই, তবে শেষ গুলিটা নিজেদের জন্য, আর যদি কোনো কারণে গুলি শেষ হয়ে যায় তবে এই শিশি। দীনেশ এগিয়ে এসে নিজের বিষের শিশিটা তুলে নিল। তার ঠোঁটের কোণে এক গর্বের হাসি। বিনয়দা, মুন্সিগঞ্জের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের যে শপথ নিয়েছিলাম, এই স্যুট পরে আজ সেটা পূর্ণ করার সুযোগ এসেছে। ব্রিটিশদের বন্দিশালায় গিয়ে থুতু ছেটানোর চেয়ে এই এই রাজ পোশাকে দেশের জন্য প্রাণ দেওয়া অনেক সম্মানের। অনেক। বাদলও তার শিশিটা পকেটে পুরে নিল। আমার আর কোনো ভয় নেই বিনয়দা। আপনি আর দীনেশদা যখন সাথে আছেন, তখন আমি যমরাজকেও ভয় পাই না। 3 বন্ধু একে অপরের হাত ধরল। শুটবুটের আড়ালে লুকিয়ে থাকা 3টে খাঁটি ভারতীয় হৃদয় তখন একই সুরে স্পন্দিত হচ্ছিল, বন্দে মাতরম। 7 ডিসেম্বর 1930। অভিযানের আগের রাত। মেষবাড়ির ঘরে কেউ ঘুমায়নি। বিছানায় 3 বন্ধু পাশাপাশি শুয়ে আছে, চোখগুলো ছাদের দিকে স্থির। বাইরের রাস্তায় তখন নৈশ প্রহরীর হাঁক শোনা যাচ্ছে। দীনেশ, তোর মায়ের কথা মনে পড়ছে রে? বিনয় অন্ধকারে ফিসফিস করে জিজ্ঞেস করলো। দীনেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে মনে পড়ে বিনয়দা। মা ভাবছেন ছেলে কলকাতায় পড়াশুনো করছে, বড় চাকরি করবে। মা তো জানেন না তার ছেলে কাল কোন পরীক্ষায় বসতে চলেছে। তবে আমি জানি, আমি যদি দেশের জন্য শহীদ হই, মা প্রথমে কাঁদলেও পরে গর্বে বুক ফুলিয়ে বলবেন, আমি দীনেশের মা। আমার না বিনয়দা, বিক্রমপুরের সেই নদীটার কথা খুব মনে পড়ছে।
বর্ষাকালে যখন নদীটা একেবারে ফুলে ফেপে উঠত, তখন আমি সাঁতার কেটে এপার থেকে ওপার করতাম। আচ্ছা বিনয়দা, কাল রাইটার্সের অলিন্দে যখন গুলির লড়াই শুরু হবে, ওটাও তো একটা উত্তাল নদী, তাই না বিনয়দা? আপনি দেখবেন কাল আমি ঠিক সাঁতরে পার হয়ে যাব সেই নদী। বিনয় দুই তরুণের মাথায় হাত রাখল। তোরা দুজন বাংলার অহংকার রে, ইতিহাস তোদের কোনোদিন ভুলবে না। কাল আমাদের জীবন সার্থক করার দিন। চল, আর একটু পরেই ভোর হবে। শেষবারের মতো রিভলভারগুলো চেক করে নি। ভোর 4টে। তিনজনেই উঠে পড়ল। স্নান সেরে একে একে সেই সাহেবী পোশাক গায়ে চড়ালো। চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো হলো। আয়নায় নিজেদের চেহারা দেখে তিনজনেই হেসে ফেলল। আজ আর কেউ ফেরারি বিপ্লব নয়, আজ তারা ব্রিটিশ শক্তির জমদূত। শৈলেশদা ভোরবেলাতেই মেশে এসেছিলেন শেষবারের মতো বিদায় জানাতে। তার হাতে ছিল একটা বড় মিষ্টির প্যাকেট। নে রে ভাইরা, একটু মিষ্টি মুখ করে নে। কাল থেকে তো তোরা কিছুই খাসনি। শৈলেশদার গলাটা ধরে এলো। বিনয় একটা রসগোল্লা মুখে তুলে নিয়ে বলল, বাহ, চমৎকার মিষ্টি শৈলেশদা। স্বাধীন ভারতে যখন আমরা আবার জন্মাবো, তখন রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আপনাকে নিজে হাতে মিষ্টি খাওয়াবো শৈলেশদা। শৈলেশদার চোখে জল। দীনেশ তার কাছে গিয়ে জড়িয়ে ধরল। আরে কাঁদছো কেন? আমরা তো মরতে যাচ্ছি না, আমরা অমর হতে যাচ্ছি। হাসি মুখে বিদায় দাও। 8ই ডিসেম্বর 1930, সকাল 11টা। কলকাতা শহরের ডালহৌসি স্কোয়ার চত্বর তখন ব্যস্ততায় গমগম করছে। ট্রাম চলাচলের শব্দ, ঘোড়ার গাড়ির খটখটানি আর সাহেব সুবোধের ভিড়। লাল রঙের বিশালাকার রাইটার্স বিল্ডিংটা যেন এক অহংকারী দানবের মতো দাঁড়িয়ে আছে। তার চারপাশের গেটগুলোতে কড়া পাহারা। রাইফেল হাতে গোর্খা পুলিশরা টহল দিচ্ছে। ঠিক সকাল 11:15 একটা কালো রঙের অস্টিন ট্যাক্সি এসে থামল সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসের সামনে। গাড়ি থেকে নামলো 3 নিখুঁত ইউরোপীয় পোশাকে সজ্জিত যুবক। মাথায় হ্যাট, চোখে রোদ চশমা, পরনে দামি স্যুট আর পায়ে চকচকে বুট জুতো। তাদের হাঁটার মধ্যে এক রাজকীয় গাম্ভীর্য। বিনয় আগে হাঁটছে, তার ঠিক পেছনে দীনেশ এবং বাদল। প্রত্যেকের ডান হাতটা কোটের ভেতরের পকেটে, যেখানে কোল্ট রিভলভারের ট্রিগারে আঙুল ছোঁয়ানো রয়েছে। ট্যাক্সি থেকে নেমে তারা সোজা এগিয়ে চলল রাইটার্স বিল্ডিংয়ের নর্থ ব্লকের মেইন গেটের দিকে। গেট জুড়ে তখন সশস্ত্র সেন্ট্রিদের কড়া পাহারা। সাধারণ কোনো ভারতীয় সেই গেটের কাছাকাছি আসার সাহসও পেত না। কিন্তু এই 3 সাহেবকে এগিয়ে আসতে দেখে গেটের প্রধান গোর্খা সেন্ট্রি সোজা হয়ে দাঁড়িয়ে ওরা একটা সেলুট ঠুকল। বিনয় তার হ্যাটের কোনাটা সামান্য ছুঁয়ে অত্যন্ত চটপটে ইংরেজিতে বলল, We are here to meet IG of Prisons, Mr. Simpson. We have his appointment. সেন্ট্রিটি বিন্দুমাত্র সন্দেহ না করে ভেতরের দিকে যাওয়ার রাস্তা ছেড়ে দিল। Yes sir, go ahead sir. ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। রাইটার্স বিল্ডিংয়ের দোতলার চওড়া বারান্দা, লাল ইটের দেওয়ালে ঘেরা লম্বা করিডোর। মেঝের লালচে পাথরে খটখট শব্দ তুলে এগিয়ে চলেছে 3 জোড়া চকচকে বুট জুতো, বিনয়, বাদল আর দীনেশ। করিডোরের দুপাশে ব্রিটিশ আমলের বড় বড় কাঠের দরজা, যার ওপর পিতলের প্লেটে লেখা বিভিন্ন বিভাগের নাম। বাতাস ভারী হয়ে উঠেছে। চারিদিকে টাইপরাইটারের একটানা খটখট শব্দ আর আর্দালিদের ফাইল নিয়ে দৌড়াদৌড়ির চেনা দৃশ্য। কেউ জানতো না এই চেনা সরকারি দপ্তরের শান্ত কর্ম পরিবেশটা আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হতে চলেছে। করিডোরের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে বিনয় চট করে ঘড়ির দিকে তাকালো। দুপুর 12:05। ঠিক সামনেই একটা বড় মেহগনি কাঠের দরজা। দরজার ওপরে স্পষ্ট অক্ষরে খোদাই করা কলোনেল NS সিমসন, IG অফ প্রিজন্স। দরজার বাইরে একটা কাঠের টুলে বসেছিল সিমসনের খাস চাপরাশি। 3 জাদরেল সাহেবকে এগিয়ে আসতে দেখে সে তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে পুর্নিশ করল। বিনয় পকেট থেকে একটা সাদা ভিজিটিং কার্ড বের করল। কার্ডে কোনো নাম লেখা ছিল না, শুধু বেঙ্গল ভলেন্টিয়ার্সের এক গোপন সাংকেতিক চিহ্ন ছিল। বিনয় অত্যন্ত রুক্ষ ও গম্ভীর সাহেবী টানে বলল, Tell Mr. Simpson, it's urgent. চাপরাশিটি কার্ডটা নিয়ে ভেতরে গেল।
কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে সে বাইরে এসে মাথা নিচু করে বলল, आइए हुजूर आइए साहब बुला रहा है आइए आइए। বিনয় দীনেশ আর বাদলের দিকে একবার তাকালো। 3 জোড়া চোখের মধ্যে এক লহমায় খেলে গেল বিদ্যুৎ গতি ইশারা। বিনয় প্রথম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢুকল। তার ঠিক পেছনে দীনেশ আর বাদল। ভেতরে বিশাল একটা ঘর, মাথার উপর বড় ইলেকট্রিক পাখা ঘুরছে। ঘরের মাঝখানে প্রকাণ্ড মেহগনি কাঠের টেবিল, চারধারে আলমারি ভর্তি ফাইলের স্তূপ। টেবিলের ওপারে বসেছিলেন কর্নেল এনএস সিমসন। চোখে চশমা, পরনে খাকি মিলিটারি ইউনিফর্ম, কাঁধে মেডেলের শাড়ি। ভারতীয় কয়েদিদের ওপর চাবুক চালানো আর ফাঁসি দেওয়ার হুকুম লিখতে লিখতে তার কলমটা তখনও সচল। ভিজিটিং কার্ডটার দিকে তাকিয়ে সিমসন ভ্রু কুঁচকে মুখ তুললেন। Yes. Who are you? And what is? কথা শেষ হলো না। বিনয় কোটের ভেতরের পকেট থেকে হাতটা বের করল। তার হাতের মুঠোয় থাকা কোল্ট রিভলভারের কালো নলটা সরাসরি স্থির হলো সিমসনের কপাল বরাবর। দীনেশ আর বাদলও চোখের পলকে নিজেদের রিভলভার বের করে ঘরের 2 কোণ কভার করে নিল। সিমসনের হাতের কলমটা হাত থেকে খসে পড়ল কাগজের ওপর। তার ফর্সা মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। You Indian dogs! How dare you! Pray to God, Simpson. Your last moment has come. বিনয়ের গলার স্বর রাইটার্স বিল্ডিংয়ের সেই বন্ধ ঘরে বজ্রপাতের মতো শোনালো। তারপর বিনয় আর দীনেশের রিভলভার একসাথে গর্জে উঠল। ঘরের চারদিকের কাচের জানলাগুলো সেই আওয়াজে ঝনঝন করে ভেঙে পড়বে যেন। পরপর 4টে গুলি সিমসনের বুক আর মাথা ফুঁড়ে দিল। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম অত্যাচারী স্তম্ভ কর্নেল সিমসন একটা আর্তনাদ করারও সুযোগ পেলেন না। চেহার সহ তিনি সশব্দে মেঝেতে উল্টে পড়লেন। টেবিলের ওপর ছড়িয়ে থাকা সাদা ফাইলগুলো মুহূর্তের মধ্যে তারই তাজা রক্তে লাল হয়ে গেল। খতম, সিমসন খতম। বাদল চিৎকার করে উঠল। ঘর থেকে বের হতেই পুরো রাইটার্স বিল্ডিং যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে। চাপরাশিটি ততক্ষণে করিডোরে এসে চিৎকার শুরু করেছে, खून डाकू है डाकू। মুহূর্তের মধ্যে ডালহৌসি স্কোয়ারের বুকে তীব্র সুরে বেজে উঠল রাইটার্সের ইমার্জেন্সি সাইরেন। প্রতিটি ঘরের দরজা খুলে সাহেব আর বড়বাবুরা আতঙ্কে যে যেদিকে পারল ছুটতে শুরু করলো। টাইপরাইটারের শব্দ বন্ধ হয়ে গেছে। চারিদিকে শুধু জুতো আর বুটের আওয়াজ আর আর্তনাদ। দিনেশ, বাদল, পজিশন নাও, ওরা ব্যাকআপ ফোর্স নিয়ে আসছে। বিনয় করিডোরের একটা বড় থামের আড়ালে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ঠিক তখনই করিডোরের উল্টো দিকের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো এক বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী। তাদের নেতৃত্বে স্বয়ং কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস ট্রিগার্ট এবং জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন। Hands up! You are surrounded! নেলসন চিৎকার করে নিজের রিভলভার তাক করলেন, কিন্তু বিনয়ের রিভলভার নিলসনের কথার চেয়ে দ্রুত কথা বলল। বিনয় ট্রিগার চাপতেই একটা গুলি নিলসনের পায়ের উড়ু ফুড়ে চলে গেল। My God! সিঁড়ির ওপর আছড়ে পড়লেন তিনি। Fire! Shoot them down! ট্রিগার্টের কর্কশ গলার আদেশ ভেসে এলো। শুরু হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই অভূতপূর্ব রোমহর্ষক অলিন্দ যুগ। একদিকে ব্রিটিশ পুলিশের ভারী 3003 রাইফেল আর রিভলভারের ঝাঁক, অন্যদিকে 3 তরুণের হাতের 3টে সাধারণ কোল্ট রিভলভার। করিডোরের লাল দেওয়ালগুলোতে গুলির আঘাতে পলেস্তারা খসে খসে পড়তে লাগলো। ধোঁয়ায় আর বারুদের গন্ধে পুরো করিডোর অন্ধকার হয়ে যাচ্ছে। ধোঁয়ার মাঝখান থেকেই দীনেশ অত্যন্ত নিখুঁত নিশানায় একের পর এক গুলি চালাচ্ছিল। ব্রিটিশ বাহিনীর 2জন কনস্টেবল দীনেশের গুলিতে রক্তাক্ত হয়ে সিঁড়ির মুখে পড়ে রইল। সাবাস সাবাস দিনেশ দা, সাবাস। বাদল নিজের পজিশন থেকে মাথা বার করে পুলিশদের লক্ষ্য করে গুলি চালালো। ব্রিটিশরা ভাবতেও পারেনি মাত্র 3 জন ভারতীয় তরুণ রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে ঢুকে এভাবে সামনাসামনি যুদ্ধ করতে পারে। ট্রিগার্ট নিজের বডিগার্ডদের নিয়ে একটা বড় আলমারির আড়ালে লুকিয়ে থেকে অবিরাম গুলি চালাচ্ছিলেন। 3 তরুণের পরনের সেই দামি সাহেবি স্যুট এতক্ষণে বারুদের ছাই আর দেওয়ালের চুনকামে সাদা হয়ে গেছে। যুদ্ধ প্রায় 20 মিনিট ধরে চলল, কিন্তু 3 জনের কাছেই কার্তুজের সংখ্যা ছিল সীমিত। একসময় বাদলের রিভলভারের চেম্বারটা ঘুরে গিয়ে একটা ফাঁকা আওয়াজ করল। বিনয় দা, আমার আমার গুলি শেষ। বাদল দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বলল, আর কপাল বেয়ে ঘাম আর রক্তের মিশ্রণ নেমে আসছে।
আমার মাত্র দুটো আছে বিনয়দা। পুলিশের গুলির গতি তখন আরও বেড়ে গেছে। তারা বুঝতে পেরেছে বিপ্লবীদের শক্তি কমে আসছে। টিগার চিৎকার করে বললেন, Charge! ওদের জীবন্ত ধরতে হবে। Don't shoot to kill. Catch them alive! জীবন্ত ধরতে হবে। এই শব্দ কটা বিনয়ের কানে আসা মাত্রই তার শরীর শক্ত হয়ে গেল। সে জানত ব্রিটিশদের হাতে জীবন্ত ধরা পড়ার অর্থ হলো পশুর মতো অত্যাচার সহ্য করা এবং দলের বাকিদের তথ্য ফাঁস হওয়া। বিনয় বাদলের দিকে তাকালো। বাদলের চোখে তখন কোনো ভয় নেই, আছে এক অলৌকিক শান্তি। সে মুচকি হাসল। বিনয় দা, দীনেশ দা, আমি চললাম। স্বাধীন ভারতে আবার দেখা হবে। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। সে তার সাহেবী কোটের পকেট থেকে বের করলো সেই পটাশিয়াম সাইনাইডের ছোট শিশিটা। দাঁত দিয়ে শিশির চিপিটা এক টানে খুলে ফেললো সে। পুলিশ তখন করিডোর দিয়ে প্রায় 20 গজ দূরে চলে এসছে। বাদল না! দীনেশ চিৎকার করে উঠল, কিন্তু বাদল ততক্ষণে শিশির সমস্ত তরল বিষ নিজের মুখে ঢেলে নিয়েছে। বিষ শরীরে ছড়িয়ে পড়তে 1 সেকেন্ডও সময় নিল না। বিক্রমপুরের সেই সাঁতারু ছেলেটি যে বর্ষার নদী পার হতে ভালোবাসত, সে রাইটার্স বিল্ডিংয়ের রক্তের নদী পার হয়ে গেল নিমেষের মধ্যে। তার হাতের রিভলভারটা মেঝেতে খসে পড়ল। রাইটার্সের অলিন্দে দেশের স্বাধীনতার জন্য শহীদ হিসেবে ঢলে পড়ল 18 বছরের বাদল গুপ্ত। বাদলের নিষ্পন্দ শরীরের দিকে তাকিয়ে বিনয় আর দীনেশের বুকের ভেতরটা যেন ফেটে গেল। কিন্তু কাদার সময় তখন নেই। পুলিশ তখন মাত্র 10 হাত দূরে। বিনয় দীনেশের দিকে তাকালো। দুজনের 4 চোখ এক হলো। দীনেশ, আর নয়। বিনয় নিজের রিভলভারের নলটা নিজের ডান কান পাশের দিকে ঠেকিয়ে দিল। ওদের আমাদের ছোঁয়ার সুযোগ দেব না। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। বিনয়দা, পরজন্মে আবার আপনার ভাই হয়ে যেন জন্মাতে পারি বিনয়দা। দীনেশও নিজের রিভলভারের শেষ গুলিটা নিজের কপালে তাক করল। টিগার তখন প্রায় সামনে এসে গেছেন। Stop! I say stop it! Don't shoot! Don't shoot! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। করিডোরের বাতাসে শেষবারের মতো 2টো গুলির আওয়াজ প্রতিধ্বনিত হয়। রক্তের একটা ফোয়ারা লাল ইটের দেওয়ালে ছিটকে পড়েছে। বিনয় আর দীনেশ পাশাপাশি মেঝেতে লুটিয়ে পড়ল। বাদলের নিথর দেহের পাশেই শুয়ে রইল বাকি 2 নক্ষত্র। রাইটার্স বিল্ডিংয়ের সেই ঐতিহাসিক করিডোরের মেঝের পাথর তখন বাংলার 3 বীর তরুণের তাজা রক্তে প্লাবিত। লাল ইটের চেয়েও সেই রক্তের লাল রং ছিল অনেক বেশি উজ্জ্বল। চার্লস ট্রিগার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হাতের রিভলভারটা আস্তে আস্তে নিচে নেমে গেল। ব্রিটিশ সাম্রাজ্যের এই ঝানু পুলিশ অফিসার তার জীবনে বহু যুদ্ধ দেখেছেন, বহু বিপ্লবীকে ফাঁসি কাঠে ঝুলিয়েছেন, কিন্তু মৃত্যুর এমন মহাকাব্যিক রূপ তিনি এর আগে কখনো দেখেননি। ধোঁয়ায় আচ্ছন্ন করিডোরে তখনও সাইরেনের আওয়াজ পাচ্ছে। টিগার্ড মাটিতে পড়ে থাকা 3 তরুণের দিকে তাকিয়ে ফিসফিস করে উক্তি করলেন, Oh my God! They are not humans! They are devils of patriotism! রাইটার্স বিল্ডিংয়ের সেই রক্তস্নাত করিডোর থেকে যখন বিনয় বসু এবং দীনেশ গুপ্তের শরীর দুটোকে স্ট্রেচারে করে বের করা হচ্ছিল, তখনও কলকাতার আকাশে সাইরেনের তীব্র আওয়াজ কাটেনি। ডালহৌসি স্কোয়ারের চারধারে হাজার হাজার মানুষের ভিড়। বাদল গুপ্তের প্রাণহীন দেহটা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বিনয় আর দীনেশের বুকে তখনও ক্ষীণ স্পন্দন অবশিষ্ট ছিল। নিজেদের মাথায় চালানো গুলির অভিঘাত প্রচণ্ড হওয়া সত্ত্বেও অলৌকিকভাবে তাদের প্রাণ প্রদীপ তখনও নিভে যায়নি। কড়া পুলিশি পাহারায় লরি ছুটিয়ে তাদের নিয়ে আসা হলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডকে রাতারাতি রূপান্তরিত করা হলো এক দুর্ভেদ্য কয়েদি শিবিরে।
ওয়ার্ডের বাইরে সশস্ত্র গোর্খা পুলিশ, ভেতরে ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্যুরোর ঝানু অফিসাররা। হাসপাতালের নামী সিভিল সার্জন ও ডাক্তারদের ওপর কঠোর নির্দেশ জারি করলেন পুলিশ কমিশনার চার্লস টেগার্ড। ডাক্তার, যে কোনো মূল্যে যে কোনো উপায় এই দুজনকে বাঁচাতেই হবে। আমাদের তথ্য চাই। বেঙ্গল ভলেন্টিয়ার্সের বাকি চাইদের নাম ওদের মুখ থেকে আমাদের বের করতেই হবে। প্লিজ ডক্টর, সেভ দেম। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করা শুরু করলেন। বিনয়ের মাথায় ব্যান্ডেজের পর ব্যান্ডেজ জড়ানো হলো। যন্ত্রণায় তার শরীরটা মাঝে মাঝে শিউরে উঠছিল, কিন্তু তার চোখের পাতা বন্ধ। অবচেতন মনের অতল গভীরে ডুব দিয়েও বিনয় যেন শুনতে পাচ্ছিল ব্রিটিশ অফিসারদের সেই হিংস্র গলার আওয়াজ। আইবির এক অফিসার বিনয়ের শয্যার পাশে ঝুঁকে পড়ে চিৎকার করছিল, বিনয়, বিনয়, ওপেন ইউর আইস। বলো, বলো তোমাদের এই পোশাক কে কিনিয়া দিয়াছে? কলকাতায় তোমাদের শেলটা কোথায় ছিল? দীনেশ ঘোষ কোথায়? বিনয়, জাস্ট ওপেন ইউর আইস। বিনয়ের ফ্যাকাশে ঠোঁট দুটো শুধু একবার নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। সে নিজের অবচেতন মনকেও যেন পাহারা দিচ্ছিল, যাতে ঘুমের ঘোরেও দেশের কোনো গোপন তথ্য দেশের শত্রুদের হাতে চলে না যায়। বিনয়ের জ্ঞান পুরোপুরি না ফিরলেও সে তীব্র যন্ত্রণার অনুভূতি পাচ্ছিল। মাথায় গুলির ক্ষতস্থানটা বিষিয়ে উঠছিল, কিন্তু তার চেয়েও বড় যন্ত্রণা ছিল তার মনের ভেতরে। বিনয় বুঝতে পারছিল ডাক্তাররা তার চিকিৎসা করছে তাকে সুস্থ করার জন্য নয়, বরং ব্রিটিশদের 3rd ডিগ্রির মুখোমুখি দাঁড় করানোর জন্য। সে নিজে একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে খুব ভালো করে জানে অ্যান্টিসেপটিক ওষুধ আর ব্যান্ডেজের কাজ কী। সে এটাও বোঝে যে ব্রিটিশরা যদি তাকে একবার সুস্থ করে তুলতে পারে, তবে আলিপুর জেলের সেই অন্ধকার কুঠুরিতে সিমসনের চেয়েও বড় কোনো জল্লাদ তার নখ উপড়ে নেবে, চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেবে। 12ই ডিসেম্বর, গভীর রাত। মেডিকেল কলেজের সেই বিশেষ ওয়ার্ডে তখন এক থমথমে নীরবতা। জানলার বাইরে কলকাতার শীতের রাতের কুয়াশা। ঘরের কোণে একটা টিমটিমে আলো জ্বলছে। পাশে ডিউটিতে থাকা আইবি অফিসারটি চেয়ারে বসেই ঘুমে ঢুলছে। দরজার বাইরে গোর্খা সেন্ট্রির বুটের হালকা খটখট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বিনয় আস্তে আস্তে চোখ খুলল। ঘরের অন্য প্রান্তে একটা খাটে শুয়ে আছে দীনেশ। দীনেশের মাথাতেও ভারী ব্যান্ডেজ। সে তখনও অচৈতন্য। বিনয় নিজের ডান হাতটা তুলতে গেল। তীব্র যন্ত্রণায় তার সারা শরীর অবশ হয়ে এলো, কিন্তু তার মনের ভেতরের বিপ্লবী সত্তা তখন জেগে উঠেছে। আমাকে মরতে হবে, আমাকে মুক্ত হতে হবে। আমি যদি বেঁচে থাকি, ওরা আমার উপর অমানসিক অত্যাচার করবে। যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে যদি আমার মুখ থেকে দলের কারো নাম বেরিয়ে যায়, না না, সুধীর, শৈলেশদা, মাস্টারমশাই, কারো ক্ষতি আমি হতে দেব না। বিনয় এক চরম সিদ্ধান্ত নিল। একজন হবু ডাক্তার আজ নিজের চিকিৎসাবিদ্যার ঠিক উল্টো প্রয়োগ করতে চলেছে দেশের স্বার্থে। সে অত্যন্ত সাবধানে শরীরের শেষ শক্তিটুকু এক জায়গায় করে তার ডান হাতটা নিজের মাথার দিকে নিয়ে গিয়ে কপালে জড়ানো সাদা কড়া ব্যান্ডেজটা স্পর্শ করল। যন্ত্রণার এক একটা ঢেউ তার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে, কিন্তু সে একটাও আর্তনাদ করল না। দাঁতে দাঁত চেপে সহ্য করলো সেই কষ্ট। তারপর ধীরে ধীরে নিজের ডান হাতের আঙুলগুলো ঢুকিয়ে দিল মাথার সেই ব্যান্ডেজের ভেতরে, যেখানে গুলির আঘাতে মগজ আর রক্ত দলা পাখি আছে। একটা চাপা গোঙানি বিনয়ের গলা দিয়ে বেরোতে গিয়েও থমকে গেল। সে নিজের আঙুল দিয়ে মাথার সেই গভীর ক্ষতস্থানটা খোঁচাতে শুরু করলো। ভেতরে থাকা সেপটিক ড্রেসিং আর ওষুধগুলোকে সে টেনে বের করে আনল। তারপর নিজের আঙুলের নখ দিয়ে ভেতরের কাঁচা মাংস আর শিরাগুলোকে ছিঁড়ে দিতে লাগলো, যাতে সেখানে বাইরের ধুলো আর জীবাণু মিশে এক মারাত্মক ইনফেকশন তৈরি হয়। রক্ত আবার নতুন করে চুইয়ে পড়তে লাগলো ব্যান্ডেজ পেয়ে। ভিজিয়ে দিল হাসপাতালের সাদা বালিশ। বিনয়ের চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তা যন্ত্রণার জল নয়, তা ছিল এক পরম ত্যাগের অশ্রু। 13ই ডিসেম্বর 1930 সালের সকাল। সিভিল সার্জন যখন বিনয়কে পরীক্ষা করতে এলেন,
তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বিনয়ের শরীরের তাপমাত্রা তখন 105 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ক্ষতস্থান থেকে পুজ আর কালো রক্ত বেরোচ্ছে। ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। This is impossible. ব্রিটিশ ডাক্তার চিৎকার করে উঠলেন। কাল রাত পর্যন্ত তো ওর কন্ডিশন তো স্টেবলই ছিল, তাহলে ইনফেকশনটা ছড়ালোটা কি করে? ও কি নিজে থেকে নিজের ব্যান্ডেজটা নিজের হাত দিয়ে? টেগার্ট খবর পেয়ে হতদন্ত হয়ে ওয়ার্ডে ঢুকলেন। বিনয়ের মুখের দিকে তাকিয়ে ঝানু পুলিশ অফিসারের বুঝতে বাকি রইল না কি ঘটেছে। বিনয়ের নখের কোনায় তখনও লেগে আছে শুকনো রক্তের দাগ। টেগার্ট রাগে আর ক্ষোভে দেওয়ালে একটা ঘুষি মারলেন। Shit! He cheated us! ডাক্তাররা তড়িঘড়ি ইঞ্জেকশন ওষুধ নিয়ে এগিয়ে এলেন, কিন্তু বিনয় তখন জীবনের সীমানা পেরিয়ে অনেক দূরে চলে গেছে। ওষুধের সমস্ত ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে তার শরীরের প্রতিটা কোষ তখন স্বাধীনতার আস্বাদ পেতে শুরু করেছে। দুপুর 12টার কাটা ছুঁই ছুঁই। জানলা দিয়ে আসা ডিসেম্বরের মৃদু রোদ এসে পড়েছে বিনয়ের ফ্যাকাশে মুখের ওপর। তার সেই সুশ্রী শান্ত মুখে এখন আর কোনো যন্ত্রণার চিহ্ন নেই। সেখানে এক স্বর্গীয় প্রশান্তি, এক পরম জয়ের আনন্দ। বিনয় একবার শেষবারের মতো চোখ মেলল। তার দৃষ্টি চলে গেল পাশের খাটে শুয়ে থাকা ভাই দীনেশের দিকে। দীনেশের বুকের ওঠানামা তখনও সচল। বিনয় মনে মনে যেন দীনেশকে বললেন, আমি চললাম রে দীনেশ, বাদল তো আগেই গেছে, এবার তোর পালা। ওরা তোকে বাঁচিয়ে রাখবে বিচারের নাটক করার জন্য, কিন্তু ভয় পাস না ভাই, তুই বাংলার ছেলে, শেষ পর্যন্ত লড়াইটা লড়ে যাস। বিনয়ের ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চিরপরিচিত মৃদু হাসি। এক বুক দেশপ্রেম আর অটুট বীরত্বের ইতিহাস বুকে নিয়ে মাত্র 22 বছর বয়সে হাসি মুখে চিরবিদায় নিল বিনয় কৃষ্ণ বসু। ঢাকা মেডিকেল কলেজের সেই মেধাবী ছাত্রটি আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে অমর হয়ে গেলেন। ওয়ার্ডের ভেতরে তখন ডাক্তার আর নার্সদের হুড়োহুড়ি। বিনয়ের নাড়ি তখন স্তব্ধ। সিভিল সার্জন বিনয়ের চোখের পাতা দুটো আলতো করে টেনে বন্ধ করে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, He is no more. আইবি অফিসাররা ফাইলে সই করলো আসামি বিনয় বসু মৃত। কিন্তু তারা জানতো না বিপ্লবীদের কোনোদিন মৃত্যু হয় না। বিনয়ের এই আত্মবলিদান কলকাতার যুব সমাজের বুকে দাবা নলের মতো আগুন জ্বালিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে পাশের খাটে শুয়ে থাকা দীনেশ গুপ্তের চোখের পাতা দুটো কেঁপে উঠল। তার জ্ঞান ফিরছিল। অবচেতন মনের অন্ধকার থেকে সে যেন শুনতে পেল বিনয়দার সেই গভীর কণ্ঠস্বর, বাকি লড়াইটুকু তোর দীনেশ। দীনেশ চোখ মেলল। সাদা সিলিংটার দিকে তাকিয়ে তার ঠোঁট দুটো নিঃশব্দে নড়ে উঠল। বন্দে মাতরম, বন্দে মাতরম। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেই ঠান্ডা 4 দেয়ালে ঘেরা ঘরে 13ই ডিসেম্বর যখন বিনয়ের নশ্বর শরীরটা নিষ্পন্দ হয়ে গেল, দীনেশ তখন এক অদ্ভুত একাকিত্বের সাগরে নিমজ্জিত হল। বাদল আগেই চলে গেছে, এবার বিনয়দাও মুক্ত। 19 বছরের তরুণ দীনেশ গুপ্ত তখন হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন, ওরা ওরা দুজন তো চলে গেল, তবে তবে ঈশ্বর আমাকে কেন বাঁচিয়ে রাখলেন? আমার কি তবে আরো কোনো বড় পরীক্ষা দেওয়া বাকি আছে? অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল দীনেশ। কিন্তু ব্রিটিশদের কাছে তার এই বেঁচে ওঠা ছিল এক চরম সুযোগ। শুরু হলো অমানসিক পৈশাচিক নির্যাতনের এক নতুন অধ্যায়। আইবির ডেমি সাহেব আর অত্যাচারী অফিসাররা দীনেশের আধমরা শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। Hey Dinesh, say something Dinesh. বলাও, বেঙ্গল ভলান্টিয়ার্স এই বাকি অস্ত্রগুলা কোথায় লুকানো আছে? তোমাদের আসল লিডার কে? বলাও। 3rd ডিগ্রির চাবুক যখন দীনেশের পিঠে সপাং করে পড়ত, দীনেশ তখন আলিপুরের সেই কয়েদিদের কথা ভাবত যাদের ওপর কর্নেল সিমসন অত্যাচার চালিয়েছিলেন। দীনেশের ঠোঁট ফেটে রক্ত ঝরছিল, কিন্তু সেই রক্তাক্ত ঠোঁটের কোণে লেগে থাকত এক অবিনাশী তাচ্ছিল্যের হাসি। সে একটি গোপন তথ্য শত্রুদের দিল না। অত্যাচার করে যখন জাদ্রেল ব্রিটিশ অফিসাররা ক্লান্ত হয়ে যেত,
দীনেশ তখন শান্ত গলায় বলতো, তোমাদের চাবুকের চেয়ে আমার দেশের মাটি অনেক বেশি শক্ত সাহেব। ওভাবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের খোঁজ পাওয়া যায় না। অবশেষে শুরু হলো প্রহসনের বিচার। আলিপুর কোর্টে ব্রিটিশ জজের সামনে যখন দীনেশকে দাঁড় করানো হলো, তখন তার পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা, কিন্তু তার হাঁটার মধ্যে ছিল এক রাজকীয় গাম্ভীর্য। কোর্টের এজলাসে দাঁড়িয়েও সে ভয় পাওয়া আসামির মতো মাথা নিচু করেনি, বরং বুক চিতিয়ে ব্রিটিশ বিচারকের চোখের দিকে সরাসরি তাকিয়েছিল। 1931 সালের প্রথম দিকে আদালত তার একতরফা রায় ঘোষণা করল। To be hanged by the neck until he is dead. রায় শুনে কোর্টের ভেতরে থাকা ভারতীয়দের চোখ তখন জলে ভরে উঠল। দীনেশ তখন জজের দিকে তাকিয়ে মৃদু হাসল। এ যেন ফাঁসির হুকুম নয়, সে যেন রাজকীয় পুরস্কার পেয়েছে। বিচারের পর দীনেশকে স্থানান্তরিত করা হলো আলিপুর সেন্ট্রাল জেলের কন্ডেমড সেল বা ফাঁসির আসামির অন্ধকার কুঠুরিতে। ছোট্ট একটা পাথুরে ঘর, যেখানে 24 ঘন্টা একটা লণ্ঠন জ্বলত, আর লোহার শিকের বাইরে সার্বক্ষণিক পাহারা দিত ব্রিটিশ সেন্ট্রিরা। কিন্তু এই অন্ধকূপও দীনেশের মনের ভেতরের আলোকে নিভিয়ে দিতে পারেনি। ফাঁসির অপেক্ষায় থাকা দিনগুলিতে এই 19 বছরের তরুণের মধ্যে এক অলৌকিক আধ্যাত্মিকতা ও শান্ত ভাব দেখা দিয়েছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যেখানে ভয়ে পাগল হয়ে যায়, দীনেশ সেখানে বসে নিয়মিত বই পড়ত, গান গাইত আর চিঠি লিখত। সবচেয়ে আবেগঘন ছিল তার মায়ের কাছে লেখা চিঠিগুলো। মুন্সিগঞ্জের সেই সাধারণ মা, যিনি ঘরের আদরে ছোট ছেলে নসুকে বড় করার জন্য কতই না কষ্ট করেছেন, আজ তার সেই নসু ফাঁসির দড়ির মুখোমুখি। মাকে সান্ত্বনা দিতে তার ভেতরের সমস্ত দেশপ্রেম আর দর্শনকে উজাড় করে দিয়ে দীনেশ জেলের ভেতরে বসে খাতা পেন্সিল দিয়ে লিখল এক অমর চিঠি। প্রিয় মা, তোমার চরণে আমার প্রণাম রইল। জানি আমার কথা ভেবে তোমার মন ভারাক্রান্ত, কিন্তু তোমাকে একটিই অনুরোধ, আমার জন্য অকারণে শোক করো না। মানুষের জীবনে যা ঘটে তা সবসময় আমাদের বোধগম্য হয় না। ঈশ্বরের বিধানকে শান্ত মনে গ্রহণ করাই মানুষের কর্তব্য। আমার মৃত্যুর কথা শুনে তুমি ভেঙে পড়ো না। মৃত্যু তো একদিন সকলেরই আসে, শুধু আমার ভাগ্যে তার দিনটি আগে নির্দিষ্ট হয়ে গেছে। তাই তাকে ভয় না পেয়ে শান্ত মনে গ্রহণ করেছি। আমার মনে কোনো ভয় নেই, কোনো অনুতাপ নেই। আমি বিশ্বাস করি দেশের জন্য যে জীবন উৎসর্গ করা যায়, তার চেয়ে বড় সৌভাগ্য মানুষের জীবনে খুব কম আসে মা। যদি আমার এই আত্মত্যাগ দেশের সামান্য উপকারে আসে, তবে আমার জীবন সার্থক। তুমি নিজের শরীরের যত্ন নিও মা। বাড়ির সকলকে আমার ভালোবাসা জানিও। কেউ যেন আমার জন্য দীর্ঘদিন দুঃখ না করে। তোমাদের স্নেহ, আশীর্বাদ ও শিক্ষাই আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় থাকতে সাহায্য করেছে। তোমার আশীর্বাদ নিয়েই আমি শেষ পথের দিকে এগিয়ে যাচ্ছি। ঈশ্বর তোমাদের সকলকে শান্তিতে রাখুন। আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম গ্রহণ করো। এটি তোমার নসু। চিঠিটা লিখে যখন দীনেশ জেলা সাহেবের হাতে দিলেন কড়া পাহারার নিয়মে চেক করার জন্য, তখন সেই কঠোর মনের ব্রিটিশ জেলারও চিঠিটা পড়তে পড়তে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের কোণটা কেমন যেন ভিজে উঠল। তিনি দীনেশের কুঠুরির সামনে এসে দাঁড়ালেন, বললেন, Dinesh, I have seen many prisoners in my life. অনেকেই কাঁদে, অনেকেই ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু তোমার মতন এমন শান্ত নির্ভীক ছেলে আমি আমার পুরো সার্ভিসে দেখিনি। আচ্ছা, তোমার কি একটুও ভয় করছে না? তোমার বয়স তো মাত্র 19 বছর। ইউ আর জাস্ট 19। দীনেশ কম্বলের ওপর বসে শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ছিল। সে বইটা বন্ধ করে জেলের শিকের কাছে এগিয়ে এলো।
লণ্ঠনের আলোয় তার চোখ দুটো অদ্ভুত মায়ায় চকচক করে উঠছে। দীনেশ ইংরেজিতে বলল, ভয় কিসের সাহেব? মৃত্যু তো একটা জীর্ণ পোশাক বদলে নতুন পোশাক পরার মতো। আমি আজ যে পরাধীন দেশের স্যুট বুট খুলে রেখে যাচ্ছি, কাল আমি এক স্বাধীন মুক্ত ভারতের সূর্য হয়ে আবার জন্মাবো। ভয় তো তোমাদের পাওয়া উচিত, কারণ এই ফাঁসির দড়ি আসলে আমাদের শেষ করছে না। এটা তোমাদের সাম্রাজ্যের কফিনের শেষ পেরেকটা পুঁতছে। জেলার সাহেব আর কোনো কথা বলতে পারলেন না। তিনি মাথা নিচু করে অলিন্দ দিয়ে হেঁটে চলে গেলেন। জেলের অন্ধকার দেওয়ালে তখন প্রতিধ্বনিত হচ্ছিল দীনেশের গুনগুন করে গাওয়া রামপ্রসাদী গানের সুর। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। 6 জুলাই 1931, ফাঁসির আগের শেষ রাত। আলিপুর জেলের আকাশ মেঘলা, বাইরে অবিশ্রান্ত বৃষ্টি শুরু হয়েছে, ঠিক যেমনটা হয়েছিল ঢাকার সেই আগস্টের দিনে যখন বিনয়দা লোম্যানকে খতম করেছিল। দিনের শেষ রাতের মতো নিজের বিছানায় শুয়ে ভাবছিল তার 2 কমরেডের কথা। বাদল, বিনয়দা, তোমরা তৈরি তো? আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমি তোমাদের কাছে আসছি। রাইটার্সের সেই অলিন্দে যে যুদ্ধটা আমরা শুরু করেছিলাম, আজ তার পূর্ণতা পাওয়ার দিন। আমি আসছি। রাত কেটে ভোর হলো। 7 জুলাই 1931 সাল। ভোরের প্রথম আলো তখনও ভালো করে ফোটেনি। আলিপুর জেলের ভেতরের কুয়াশা আর বৃষ্টির ছাটে চারিদিকটা কেমন যেন ধূসর হয়ে উঠেছে। জেলের বড় ঘণ্টাটা ঢং ঢং করে বেজে উঠল। 4:30। দীনেশের সেলের বাইরে বুটের ভারী শব্দ পাওয়া গেল। জেলার সাহেব, সিভিল সার্জন এবং একদল গোর্খা সেন্ট্রি এসে দাঁড়ালো দরজার সামনে। দরজা খোলার কর্কশ শব্দ হলো। দীনেশ, সময় হয়ে গেছে, রেডি হও। জেলার সাহেবের গলাটা আজ কাঁপছিল। দীনেশ উঠে দাঁড়ালো। সে আগেই স্নান সেরে দলের দেওয়া একটি পরিষ্কার ধুতি আর পাঞ্জাবি পরেছিল। তার চুলে চিরুনির টান নিখুঁত, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং এক স্বর্গীয় দীপ্তি তার সারা অবয়বকে মুড়ে রেখেছে। একজন সেন্ট্রি কালো রঙের কাপড়ের মুখোশ আর দড়ি নিয়ে এগিয়ে এলো দীনেশের হাত দুটো পেছনে বাঁধার জন্য। দীনেশ নিজে থেকেই হাত দুটো বাড়িয়ে দিল। বাঁধো ভাই, ভালো করে বাঁধো। দেশের জন্য এই বন্ধন তো পরম মুক্তি। সিভিল সার্জন দীনেশের নাড়ি পরীক্ষা করলেন। তিনি অবাক হয়ে দেখলেন মৃত্যুর ঠিক আধ ঘন্টা আগে এই তরুণের হার্টবিট একদম স্বাভাবিক, বিন্দুমাত্র উত্তেজনা বা ভয়ের লক্ষণ নেই। ডাক্তারবাবু মনে মনে এক পরম শ্রদ্ধা এই ভারতীয় যুবকের সামনে মাথা নোয়ালেন। ফাঁসির মঞ্চের দিকে যাত্রা শুরু হলো। লম্বা নির্জন করিডোর বেয়ে দীনেশ হেঁটে চলেছে। দুপাশে বন্দি থাকা অন্য ভারতীয় বিপ্লবীরা তখন লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে জল, কিন্তু বুক গর্বে ভরা। দীনেশ যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন প্রত্যেকের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ছিল। হঠাৎ জেলের এক কোণ থেকে এক বন্দি বিপ্লবী চিৎকার করে উঠলেন, দীনেশ ভাই আমার রহে, দীনেশ ভাই আমার রহে। মুহূর্তের মধ্যে পুরো আলিপুর জেলখানা যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হলো। শত শত বন্দির গলা ছিঁড়ে একসাথে আওয়াজ উঠল,
সেই গগনভেদী চিৎকারে ব্রিটিশ সেন্ট্রিদের হাতের রাইফেলগুলো কেঁপে উঠল। জেলের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে লাগলো। দীনেশ ফাঁসির মঞ্চে সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। কাঠের তৈরি সেই কালো মঞ্চ, ওপর থেকে ঝুলছে চর্বি মাখানো মোটা ফাঁসির দড়ি। এই সেই দড়ি যা বাংলার কত শত বীরের প্রাণ কেড়ে নিয়েছে। দীনেশ একটি একটি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। মঞ্চের ওপর দাঁড়িয়ে সে শেষবারের মতো তাকালো বাংলার আকাশের দিকে। বৃষ্টির মেঘ চিরে তখন পূব আকাশে ভোরের প্রথম আলোর একটা সোনালি রেখা দেখা যাচ্ছে। দীনেশ মনে মনে বলল, দেখো মা, তোমার নসু আজ ফাঁসির মঞ্চকে সিংহাসন বানিয়ে দিল। জল্লাদ এগিয়ে এসে দীনেশের গলায় ফাঁসির দড়িটা পরিয়ে দিল। মোটা দড়ির ফাঁসটা দীনেশের কোমল গলায় চেপে বসল। জল্লাদ কালো কাপড়ের মুখোশটা দিয়ে দীনেশের মুখটা ঢেকে দিতে গেল। 1 মিনিট, মুখোশটা পরাবার আগে আমাকে শেষবারের মতো আমার দেশের বাতাস বুক ভরে নিতে দাও। সে চোখ বন্ধ করল। চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তা কোনো ভয়ের অশ্রু ছিল না। তা ছিল বিদায় বেলায় ভারত মাতার চরণে শেষ অর্ঘ্য। জল্লাদ কালো মুখোশটা পরিয়ে দিল। এবার সে লিভারের পাশে গিয়ে দাঁড়ালো, জেলার সাহেবের ইশারার অপেক্ষা। জেলার সাহেব পকেট থেকে রুমালটা বার করলেন। তার হাত কাঁপছিল। তিনি রুমালটা নিচে নামালেন। চূড়ান্ত সংকেত। জল্লাদ লোহার লিভারটা টেনে দিল। পায়ের নিচের কাঠের পাটাতনটা সশব্দে দুভাগ হয়ে ভাগ হয়ে গেল। শেষ হলো আজকের বিশেষ নিবেদন তুহিন রায়ের লেখা বিনয়, বাদল, দীনেশ, 3 তরুণ, এক শপথ, স্বাধীনতা। গল্প পাঠের সমীরণশীল। বাদলের ভূমিকায় প্রিয়ম চৌধুরী, দীনেশের ভূমিকায় অচ্যুত সাহা, হেমচন্দ্রর ভূমিকায় তপশ্রী কাইত, শিশিরের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, টেগার্টের ভূমিকায় নিরুপম নাথ, প্রচ্ছদ নির্মাণে রৌনক মণ্ডল, আবহ নির্মাণে সায়ক পাল ও টিম অ্যানোনিমাস, প্রচার সহযোগিতায় সায়ন দে ও আয়ুষ কারার। গল্পের অডিও রূপান্তর সমীরণশীল। গল্পের সূত্রধর লোমেন, হাডসন, সিমসন এবং বিনয়ের ভূমিকায় আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী সপ্তাহে। ততদিন শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী। বন্দে মাতরম। জয় হিন্দ।